ইলিয়াস আলী ভাই যেদিন গুম হলেন আমরা একসাথেই ছিলাম। সিলেটে মিটিং করে, আমি তখন সিলেটের সিটি আমির, ইলিয়াস আলী ভাই তখন আহ্বায়ক সিলেট জেলা, একসাথেই আসছি। 24 জুলাইতে আমাকে গ্রেফতার করলো। জেলে যাওয়ার পর জিজ্ঞেস করলো এটা আপনার কততম বার? আমি বললাম আমার একটা অষ্টম। সম্ভবত শুনতে ভুল করছে, মনে হচ্ছে প্রথম। আমি বললাম না, এটা 8 এবং এটাই সম্ভবত লাস্ট। তো দেখছে তো একটা সহজ সরল মানুষ 8 বার জেলে আসছে, ঘটনা কি? 13 সালেও আমাকে এইভাবে চুপ বেঁধে 5 দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। থানাতে যারা আসছেন, আমি বললাম যে কোর্টের একটা অর্ডার আছে, আমাকে এই কোর্টের বাইরে, এই থানার বাইরে, এই আইওর বাইরে আমাকে নেওয়া যাবে না। যেহেতু অ্যাডভোকেট হওয়ার কারণে কোর্ট একটু অনুগ্রহ করে আমাকে এই একটা অর্ডারটা দিয়েছিলেন। আমি আমার লয়ারদের বলছিলাম এটা বলেন, কারণ কোর্ট থেকে আমাকে নিয়ে যাবে ডিবিতে, তারপরে আমাকে হাত পা বেঁধে ইচ্ছে মতো যা ইচ্ছা তা করবে, কারণ এই মামলা মোকদ্দমার সাথে আমি জড়িত ছিলাম। তখন কোর্ট অর্ডার দিয়েছেন যে এই যে মামলা আমাকে দিয়েছে স্পেসিফিক জাস্ট 150 করে দিয়েছিল তখন, আর এই থানার বাইরে, এই আইয়ের বাইরে নেওয়া যাবে না। তো 1 ঘন্টা পরে এসে তারা খোঁজখবর নিয়ে দেখলেন যে আমার কথা সত্য, নিয়ে গেলেন। টি শার্ট পরা, জিন্সের প্যান্ট পরা, ছোট ছোট আর্মস, খুব হেলদি কিছু লোক। বলে অ্যাডভোকেট সাহেব ঠিকই আছে, কোর্টের অর্ডার আছে, তবে আপনাকে আইও সরিয়ে দেবো আর। তো আইও সাহেবকে সব আমাকে নিয়ে গেছে। আইও সব আবার কাঁপতেছে, ভাই কই নিয়ে যাবে? আমি কি বলবো, আপনি জিজ্ঞেস করেন কারা নিয়ে যায়, কোথায় নিয়ে যেতে আপনি বলবেন। বদরুলের বাড়ি হচ্ছে নাটোর, যে আইও যিনি ছিলেন, ওনাকে সব 5 দিন রাখছে। আমাকে কোথায় রাখছে সেটা আমি টের পেয়েছি। তো ঢাকা শহরে থাকি, রাস্তাঘাট চিনি বুঝি। 2-2.5 ঘন্টা পুরো ঢাকা শহর ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে গেছে, দোতলা একটা বিল্ডিং এ, বলছে এটা দোতলা, কাঁধে তুলে আমাকে নিয়ে গেছে। 5 দিনই চোখ বন্ধ, শুধু বাথরুমে গেলে চোখটা খোলার সুযোগ থাকতো, তাও দরজা খোলা থাকতো, বললেন আমি ভিতর থেকে সিটকায় লাগাইতে পারবো। এই ছিল বাংলাদেশ। জেলের মধ্যে আমি মমতাজুর সাহেবকে পেলাম, আরো কয়েকজনকে পেলাম, সবাইকে সেখানে নিয়েছি। 5 দিন, 7 দিন, 10 দিন, 1 সপ্তাহ সবাইকে নিয়েছি। কি করেছে আমরা সেগুলো আলোচনা করেছি। মূলত রাজনৈতিক কারণে সেটা হয়েছে। দীর্ঘ 5 দিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত একটানা ইন্টারভিউশন। টোটাল যা আছে সবকিছু, আমার ব্যাপারে, আমার পরিবার, আমার দল, আমার নীতি পদ্ধতি ইত্যাদি যা কিছু আছে, 8-10 জন লোক বসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন আলোচনা করে। এগুলো তো গল্প মনে হবে এখন। কোর্টে এসে আমার আইনজীবীরা বললেন যে আমরা একটা অভিযোগ করি। আমরা যে অভিযোগ করলে ওরা বলবে যে আইও নিয়ে গেছে, যেহেতু কোর্টের অর্ডার ছিল যে আইও বাইরে নিতে পারবে না, তো আইও নিয়ে গেছে, তারা হালাল করে ফেলছে। আমার মানে এই অর্ডারকে হালাল করে ফেলেছে। তো এটা আমার বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এটা ছিল, সেটা যাতে আবার ফিরে না আসে সেটার জন্য আমরা কি করতে পারি, যে কথাগুলো এখানে আজকে আলোচনার মূল বিষয়। একটা হচ্ছে যেগুলো হয়েছে সেটা সঠিক তদন্ত, বিচার এবং আইনের মুখে মুখে হওয়া উচিত। এটা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাজনৈতিক দলের দায়িত্ব, আমরা যারা বিভিন্ন স্টেক হোল্ডার তাদের দায়িত্ব। এটা নিশ্চিত করতে হবে। যদি আমরা প্রায় 11 মাস হয়ে যাচ্ছে এখনো করতে পারি। সেকেন্ডলি হচ্ছে তার আইনি সুরক্ষা দেওয়া। আইনি সুরক্ষার জন্য একটা আইনের প্রস্তাব আসছে যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে যারা গুম করবে, সহ আরো যা যা হওয়া উচিত সেটা হওয়া উচিত এই বিষয়ে। থার্ডলি হচ্ছে যে আমরা যারা সামনে দেশ জাতি চালানোর দায়িত্ব যাদের উপর জনগণ দেবে, সম্ভবত 26 সালে নতুন সরকার পাচ্ছি কি ইনশাল্লাহ, আমরা কি কমিটমেন্ট দেব, আমাদের কি কমিটমেন্ট হওয়া উচিত, আমরা কি করতে পারি। ভালো হতো সব রাজনৈতিক দল এখানে থাকলে ভালো হতো। এখানে আমরা অনেক বড় বড় রাজনৈতিক দল আছি, জুট আছে, আমাদের অনেক বক্তব্য আছে, সামনে আমাদের ম্যানিফেস্টো আমরা দেব। আমি মনে করি যে একটি সভ্য মানুষ, একটি সভ্য সমাজ, সভ্য দেশ এটা গ্রহণ করে নিতে পারে না। এইভাবে একটা দেশে এটা হয়েছে, এটা আজকের এই 21 শতাব্দীতে সেটা ভাবতেও তো আশ্চর্য, কষ্ট লাগে যে সরকার বা তার প্রতিষ্ঠানগুলো তার জনগণকে এইভাবে গুম করে ফেলছে, ক্রস ফায়ারে ফেলছে, মেরে ফেলছে, কষ্ট দিচ্ছে, অত্যাচার করছে এবং সেটাকে ডেসপারেটলি অস্বীকার করছে। যেটা আমরা করিনি, এটা একটা নাটক। ইলিয়াস আলী ভাই যেদিন গুম হলেন আমরা একসাথেই ছিলাম। সিলেটে মিটিং করে, আমি তখন সিলেটের সিটি আমির, ইলিয়াস আলী ভাই তখন আহ্বায়ক সিলেট জেলা, একসাথেই আসছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওই দিনই আপনাদের খেলা আছে, হয়তো ওই 18 দল বা 20 দলীয় জোটের ঘোষণার কথা ছিল। এর আগের দিন রাতে তিনি গুম হন।
একসাথে রওনা দিয়েছি, উনি রাত্রে নাই, আমরা এসে হাজির হলাম। ইলিয়াস আলী ভাইয়ার ভাবি বলছেন, ছেলে বলছেন যে আমরা আগে অপেক্ষা করতাম যে আমাদের আব্বা মা আমাদের স্বামী ফিরে আসবেন, আর এখন রিপোর্টে আসছে যে না, যারা হত্যা করেছে একজনই প্রায় 1000-এর উপর লোককে হত্যা করেছে। মাহদি আমিন ভাই আসছেন, বলবেন, আমি কথা বাড়াবো না, আমাকে একটু এয়ারপোর্ট যেতে হবে, আমি আগে থেকে বলেছিলাম। তো এই বিষয়ে আমাদের কমিটমেন্ট নিশ্চিত, এই কমিটমেন্ট হওয়া উচিত রাজনৈতিক দলগুলো, সরকারের, স্টেক হোল্ডারের, যে আমরা এটাকে ঘৃণা করি, আমরা এটাকে সহ্য করব না, কোনো অবস্থায় এগুলো যাতে আর ফিরে না আসে, তার সামগ্রিক আইনি, রাজনৈতিক, নৈতিক সব ধরনের রক্ষা কবচ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং সেটা অবশ্যই রাজনৈতিক দলের টপ লিডাররা আনুষ্ঠানিকভাবে বলা উচিত। ভিন্ন মত থাকবে, ভিন্ন সংস্কৃতি থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু এটার জন্য এই ধরনের অমানবিক, মানবতা বিরোধী এই সমস্ত কার্যক্রমের সাথে কোনো ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সরকার বা দল কোনো অবস্থায় জড়িত থাকে, এটাই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র রক্ষা কবচ হতে পারে। তাহলে আমরা এইভাবে একটার প্রতি আলোচনা করব, কষ্ট বেদনা, চোখে পানি আসবে, কষ্ট হবে, কিছু লোক কষ্ট পাবেন, আমরা যাতে আবার এই ভয়ের সংস্কৃতিতে আবার যেতে ফিরে না যায়, একটি সুন্দর, স্বাধীন, একটি উন্মুক্ত, মন উদ্ধার করে কথা বলার মতো এটা পরিবেশ যাতে পাই, আমরা সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত, গুম মুক্ত, আয়নাগর মুক্ত একটা বাংলাদেশ যাতে আমরা পাই, একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাতে আমরা সবাই মিলে দায়িত্ব পালন করি। আমি আবারও HRSS কে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে মানবাধিকারের সাথে সংশ্লিষ্ট আর অনেকে আছেন, নূর খান ভাই আছেন, রিস্টা সারা আছেন, এখানে হুমা খান আছেন, আর অনেকে আছেন, তারা কথা বলবেন, তাদের সবার কথা শুনতে পারলে ভালো হতো। আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে এই আশ্বস্ত করতে চাই, কমিটমেন্ট দিতে চাই যে আমরাই গত 15.5-16 বছর সবচেয়ে বেশি এই ভয়াবহ গুমের সাথে আমরা এই সবচেয়ে বেশি আমাদেরকে এর মুখোমুখি হতে হয়েছে। যে 1800 মতো পড়েছে, এর মধ্যে মোর দেন হাফ আমাদের হবে, অর্ধেকের বেশি আমরা এটাকে ঘৃণা করি। এটা থেকে বাঁচার জন্য, নিজেকে, দেশকে, জাতিকে, এই উম্মাকে বাঁচার জন্য যাতে আমরা সবাই মিলে ভূমিকা পালন করি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কমিটমেন্ট থাকবে। আমরা একটি সুন্দর নূতন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমি আজকের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বক্তাদের পক্ষ থেকে সব বক্তব্য শুনতে পারলে ভালো হতো। আমার একটু এয়ারপোর্ট যেতে হচ্ছে, আমার আগে থেকে এটা শিডিউল ছিল, এই জন্য আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা কষ্ট করেছেন, বিশেষ করে গুমের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা ধন্যবাদ, তাদেরকে আমরা সহানুভূতি জানাচ্ছি। যারা এখনো ফিরে আসেন নাই, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে সুস্থ অবস্থায় ফিরে আসার তৌফিক দেন।